আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি সিএসআর উইন্ডো বাংলাদেশের বিশেষ আয়োজন ভয়েস অফ কাইন্ডনেস সিজন 2। আপনাদের সাথে আছি আমি ফারজান বিনতে ফিদা। আজকে আমাদের সাথে যুক্ত আছেন তরুণদের নিয়ে গঠিত সম্ভব নামের একটি ফাউন্ডেশনের সদস্যরা, যারা কিনা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। খাদ্য বস্ত্র বিতরণ থেকে শুরু করে মেডিকেল ক্যাম্পেইন, মাদক বিরোধী কর্মসূচি, নারী শিশু নির্যাতন প্রতিরোধ কর্মসূচি, এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মতো বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছেন তারা। তাদের কাজ ও লক্ষ্য সম্পর্কে আজকে আমরা তাদের মুখ থেকেই জানব। দর্শক, স্ক্রিনে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অতিথি সম্ভব ফাউন্ডেশনের সদস্যদের। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। প্রথমেই শুরুতেই আমি জসিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে তরুণদের নিয়ে আপনাদের এরকম একটি ফাউন্ডেশনের শুরুটা কোথা থেকে হয়েছিল বা কিভাবে এরকম একটি ফাউন্ডেশন দাঁড় করালেন? ধন্যবাদ আপু আপনাকে। আসলে আমাদের যে ফাউন্ডেশন, তো আমাদের ফাউন্ডেশনের আসলে নাম ছিল অরুণোদয় তরুণ দল, মানবতা আমাদের ব্রত। এই স্লোগান নিয়ে 2010 সালের 14 এপ্রিল আমরা শুরু করেছিলাম। যদিও একজাট তরুণদের নিয়ে কাজ করছি, কিন্তু সূচনাতে আমরা শেকড়ের সন্ধান করি। যাদের জায়গায় আমরা বেড়ে উঠি, যাদের ছায়া আমরা থাকি, সেই আমাদের বাবা মা। অনেকে দেখা যাচ্ছে যে আসলে আমাদের শুরু যেটা, আমি সেটা বলতেছি যে আমাদের যে জন্মদাতা পিতা মাতা, আমরা অনেকেই তাদেরকে দেখি না। আমাদেরকে তারা বড় করে, আমাদের কত কষ্ট করে, কত কিছুই না করে। অবশ্য আমরা যখন বড় হয়ে যাই এবং আমরা যখন একটু বুঝতে শিখি, তখন আমরা কি করি, আমাদের পিতা মাতাকে তাদেরকে আমরা ঘর থেকে বাহির করে দিই, বৃদ্ধাশ্রমে দিয়ে দিই। তো ঠিক এরকমই একটা কাহিনী। আসলে আমাদের সভাপতি সাহেব অসুস্থতার কারণে আসতে পারে নাই, কথাটা সেই বলতো, সেই শুরু। যাই হোক, তার পরিবর্তে কথাটা আমি বলতেছি। সেটা হলো, একদিন উনি হারতেছে, হঠাৎ করে দেখতেছে যে একটা বৃদ্ধ লোক, উনি রাস্তায় বসে আছে, উনি ভিক্ষা করতেছে, হাত পাতে ভিক্ষা করতেছে। তখন ওনার মাথায় একটা চিন্তা আসলো যে এই লোকটা, এই বয়স্ক লোকটা, উনি ভিক্ষা করতেছে, ওনার কি ছেলে সন্তান কেউ নাই? তো ওনার মাথায় এই জিনিসটা আসলে এই কারণ ওনার বাবা মা ওনাকে ছোট থেকে মারা গেছে। উনি তখন অনেক ছোট ছিল। উনি বুঝতে পারছে যে বাবা মা আসলে জিনিসটা কি। সেই থেকে উনি ওনার এই মাথায় আসলো যে একজন বয়স্ক মানুষ যখন বড় হয়ে যায়, তখন তাকে ছেলেরা ফালাই দেয়। এই থেকে আসলে শুরু হলো যে আমরা কয়েকজন তরুণ মিলে আমরা এই কাজটা দিয়ে মানুষদেরকে বুঝাইতে পারি যে বয়স্ক হইলে তাদেরকে ফালানো দেওয়া যাবে না। কারণ আমিও একদিন বড় হব, আমি একজন বাবা হয়েছি, এখন সামনে বড় হব, আমার ছেলে যখন আমার বয়স হবে তখন আমাকে অবশ্যই ফালাই দিতে পারে। এই থেকে আসলে আমাদেরকে কাজ শুরু হইলো। আমরা যে শুরুতে বয়স্কদের নিয়ে করছি তা না, এর মাঝামাঝি আমরা অনেক কাজ করছি। যেমন প্রবীণদের নিয়ে যেটা শুরু করলাম, যে বয়স্কদের, প্রবীণদের কথা, পিতা মাতার স্থান বৃদ্ধাশ্রমে নাই, তাদের স্থান সন্তানদের সাথে, মানে আমাদের সাথে তাদের স্থান। তো আমরা আসলে এই জিনিসটা সবাই বুঝি না, এটা সবাইকে বোঝানোর জন্য আমাদের মূলত কাজ করা। প্লাস এর পাশাপাশি আমরা কি করছি, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করছি, রক্তদান কর্মসূচি। যদি আমাদের ভিতরে কেউ শুনতে পায় যে অমুকে তো রক্ত লাগবে, আমরা যদি সুস্থ থাকি আমরা দৌড়ে যে রক্ত দিয়ে দেবো। মানে আজকেও আমি একটা গর্ভবতী মহিলাকে আমরা রক্ত দিয়ে আসছি, আমাদের এক সদস্য, মানে এক আমাদের সম্মান করে কথা এক নারী সদস্য। অবশ্য তার শরীরে আমরা প্রকাশ করতে পারতেছি না, কারণ ডাক্তার থেকে, মানে সেটাকে মেডিকেল থেকে নিষেধ করতে, যার কারণে প্রকাশ করতে পারতেছি না। এরকম গত কয়েকদিন আগে ঢাকা মেডিকেলে, পিজি মেডিকেলে একজনকে রক্ত দিয়ে আসছে। এটা আসলে আমাদের মানে প্রতিনিয়ত আমরা এরকম করি। তবে খাদ্য বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ, যেমন আমরা এর ভিতরে শুধু আমরা যে ঢাকার ভিতরে আসি তা না, আমরা ঢাকার বাহিরেও আমরা কাজ করে আসছি। যেমন এর ভিতরে আমরা সেই শীততর শরীয়তপুরে আমরা ঢাকা থেকে আমরা 100 কম্বল নিয়ে গেছি শীতের সময়, 2-3 বছর আগে। ওইখানে থেকে আমরা সেই কম্বল গুলো আমরা দিয়ে আসছি। এরকম কাজ করি। পরিবেশে নিয়ে আমরা অনেক আন্দোলন করছি, রাস্তাঘাটে দেখা যায় কত পরিবেশ নোংরা হয়ে থাকে, এই বিষয়ে আমরা কাজ করছি। বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বৃক্ষরোপণ করছি, নদী ভাঙ্গনের জন্য কাজ করছি, পলিথিন যে নিষিদ্ধ করে, এই পলিথিন নিষিদ্ধের জন্য আমরা কাজ করছি। প্লাস সবচেয়ে বড় বেশি যে কাজ করছি আমরা ধূমপান, মাদক, যে এই জন্য আজকে বর্তমানে যে
প্যাকেটে গায়ে বিভিন্ন ছবি, ধূমপানের যে ক্ষয়ক্ষতির ছবি সহকারে লেখা আছে, এটা কিন্তু আমাদের একটা আন্দোলনের ফসল। আমরা যে একা করছি তা না, আমাদের সাথে আরো অনেক সংগঠন ছিল, তাদের সাথে মিলেই আমরা কিন্তু এই কাজগুলো করছি। তারপরে আমরা যৌতুকবিহীন বিয়ে, অনেক জায়গায় আছে যৌতুক বিয়ে করে, যে একটা ঘৃণিত একটা পেশা, সেইটা আমরা বন্ধ করার জন্য আমরা আন্দোলন করছি। প্লাস আমরা কয়েকটা বিবাহ দিচ্ছি যৌতুকের বিহীন, প্লাস আমরা বাল্য বিবাহ বন্ধ করছি। একটা মেয়ে তার বয়স হওয়ার আগে বিয়ে দিলে তার যে কতটা ক্ষতি হতে পারে, সেটা যে মেয়ে বিয়ে দেয় সেই বুঝে কতটা ক্ষতি। আমরা সেই বাল্য বিবাহ কিন্তু বিষয়ে আমরা অনেক আন্দোলন করছি। হ্যাঁ, জেব্রা ক্রসিং এর জন্য আমরা করছি, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করছি আমরা, এবং সহ বিভিন্ন সময় দুর্যোগ ঝাঁপিয়ে পড়ছে। যেমন আমাদের এলাকায় যে মোহাম্মদপুর রায়বাজার ফুলপাড় যে এলাকাটা, এখানে একবার বড় আগুন লাগছিল। সেই আগুনে আমাদের সদস্য যারা ছিল তারা মানে তাদের নিজের চিন্তা করে নাই, যারা বিগত অবস্থা তাদেরকে কিভাবে উদ্ধার করতে পারে সেই নিয়ে তারা কাজ করছে। তারা ঝাঁপিয়ে পড়ছে, তার ক্ষতি হবে নাকি সেই চিন্তা কখনো করে নাই। এইরকম এই ধরনের বিভিন্ন মানে এই যক্ষা, ক্যান্সার বিভিন্ন দিবসে আমরা পালন করছি। এবং এর পাশাপাশি আমরা ধর্মীয় উৎসব, যেমন আমরা ওয়াজ মাহফিল করেছি, এবং প্রত্যেকটা রমজানে আমরা বয়স্ক যারা আছে, হ্যাঁ, শিশু, অসহায় নারী পুরুষ যারাই আছে, তাদেরকে সবাই মিলিয়ে আমরা ইফতারের আয়োজন করছি। প্লাস ঈদের সময় যারা গরিব অসহায় বসে, তাদের কিন্তু চিনি সেমাই পোশাক কেনার টাকা পয়সা থাকে না, আমরা তাদেরকে পোশাক দিছি, চিনি সেমাই দিয়েছি। এবং কোরবানির সময় আমরা নিজেরা তাদেরকে আমরা খাইতে না পাই না ভাই, তাদেরকে আমরা এক টুকরা কোরবানি গোস্ত হইলে তাদেরকে আমরা কোরবানি গোস্ত আমরা দিয়েছি। পথ শিশুদেরকে নিয়ে আমরা অনেক কাজ করছি। এবং সর্বশেষ যে কাজটা আমরা ইদানিং লেটেস্ট করি, সেটা হলো করোনা দুর্গত। এই যে করোনার সময় আমরা সদস্যরা আমরা সামান্য কিছু টাকা পয়সা মিলিত করে, প্লাস আরো বাহিরে এদিক ওদিক থেকে আমরা সর্বশেষ করে আমরা প্রায় 50-এর অধিক মানুষকে আমরা তাদেরকে মানে 1 সপ্তাহ পরিমাণ খাবারের ব্যবস্থা আমরা করতে পারছি, আলহামদুলিল্লাহ। এই হলো আমাদের কার্যক্রম। আরো অনেক কার্যক্রম আছে, আমাদের আরো যারা সাথী আছে তাদের কাছ থেকে অবশ্যই শুনতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আমরা সেখানে আসবো, কিন্তু তার আগে আমি প্রথমে সাইফুল ভাইয়া আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এইরকম একটি সংগঠনের সাথে আপনারা কিভাবে যুক্ত হয়েছেন, বা আপনাদের এই সংগঠনটা সাথে যুক্ত হওয়ার শুরুটা কোথায় আসলে? আমি বলবো। জি সাইফুল ভাইয়া, আপনার থেকে শুরু করি। আপু, হয়েছেটা কি, মানে আমাদের এলাকায় মানে আমি ইদানিং দেখতেছিলাম, আমি এখানে যুক্ত হওয়ার আগের কথা বলছি আর কি, মানে এলাকার অনেক কিছু যেরকম ফকির মিসকিন, ওনাদেরকে এই যে তাহিদ ভাইয়া যে বললো ওই যে গরুর গোস্ত, জামা কাপড় এগুলো দিচ্ছে, তা আমার চোখে এগুলো পড়েছে। তো আমি না তখন চেষ্টা করছিলাম যেগুলো কারা দিচ্ছে, আমি ওনাদের সাথে একটু যুক্ত হতে পারলে মানে মানে আমি নিজেকে ভাগ্যবান মনে করবো, এরকম একটা মনে করেছিলাম। তো তখন আমি গিয়ে বাবুয়ের সাথে কন্ট্যাক্ট করি, ওর সাথে কথা বলে পরে আমি আর কি যুক্ত হয়েছিলাম এখানে। ওনাদের কাজ আমাকে মুগ্ধ করে দিয়েছিল। আচ্ছা সাইফুল ভাইয়া, আপনার যদি আপনার পরে আমি ইমরান ভাইয়ের কাছে আসতে চাচ্ছি, যে ইমরান ভাই আপনার গল্পটা যদি বলতেন যে এরকম একটি সংগঠনের সাথে আপনার কিভাবে যুক্ত হওয়া। তখন মানে এই সংগঠনের সাথে যুক্ত হয়েছে, কারণ আমার ছোটকাল থেকে এই কাজগুলো অনেক ভালো লাগতো, যে সামাজিকমূলক কিছু কাজ করা। এরপর থেকে মানে এই সংগঠনের সাথে যুক্ত। জি ভাইয়া, এমন কি কোনো ঘটনা আছে যেটা আপনার কাছে এরকম কাজের সাথে নিজেকে যুক্ত করবার জন্য? হ্যাঁ, শুনতে পাচ্ছেন ইমরান ভাইয়া? এই পোশাকটা। জি ইমরান ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এরকম কোনো ঘটনা আপনার ব্যক্তিগত জীবনে যে যেটা আপনাকে অনুপ্রাণিত করেছে এরকম কাজ করবার জন্য। আমার আগে তাহিদুল ভাই ইসলাম জসিম ভাই বলে গিয়েছে যে আমরা যে মানে প্রতি ঈদে যে কাপড় দিই, আমরা লাস্ট এবার না গতবার আমি, তাহিদ ভাই, বাবু ভাই, তারপরে ইউসুফ রাত্রে চাঁদ রাতে প্রায় 1টা পর্যন্ত মানে খুঁজে খুঁজে মানে যারা একদম চলতে পারছে না এরকম মানুষদেরকে আমরা কাপড়গুলো দিয়ে আসি, যে
কাপড় কালেক্ট করে তাদেরকে কাপড় দিয়ে আসি যে ঈদের আগের রাতে। তারপরে সিএসআর এর সাথে যুক্ত হওয়ার পর আমরা যে খাবার বিতরণ করি প্রতিদিন, যে খাবার বিতরণ করি এই খাবার একদিন আমার এলাকায় দেওয়া হয়েছিল, মানে আমার বাসার পাশে দিয়েছিলাম। তো একজন মহিলা উনি মানে এক পাশে বসা ছিল, তো আমি ওনার সাথে খাবারটা যখন দিয়ে আসতে গেছি, তো তখন উনি আমার সাথে মানে কথা বলে, জিজ্ঞেস করে যে আমি তো মানে আমাকে প্রায় সময় রাস্তায় দেখে যে এইসব কাজ করি, কিন্তু কখনো সামনে আসতে পারে না। তা আমাকে জিজ্ঞেস করে আমার বাসা কোথায়। তো আমি তাকে আমার বাসা চিনিয়ে দিই। তো উনি বাসায় আসে, আসার পর তো ওনার সাথে জিজ্ঞেস করি মানে কি কি সমস্যা ওনার। তো উনি বের করে দেয়, মানে রাখতে চায় না ওনাকে, মানে খাবার নেই, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে ওনাকে ঘর থেকে বের করে দেয়। তো বাসায় ওই দিনও নাকি সে সকালবেলাও খায় নাই, রাতেও নাকি খায় নাই। তো আমরা দুপুরবেলা মানে খাবারটা ওনাকে দেওয়ার পর উনি আমাকে বলতেছে মানে ওনাকে কোনো খাবার দিতে পারবো নাকি প্রতিদিন। তো আমি ওগুলো শুনে আমি ওনাকে বললাম যে আমরা প্রতিদিন দুপুরবেলা একবার মানে যদি পারি তাহলে দিতে পারবো। তো ওনার সাথে কথা বলার পর ওনার দেখি মানে থাকার জায়গা নেই। তো আমরা মানে আমাদের সংগঠনের মাধ্যমে যে বৃদ্ধাশ্রমে মানে ওনার জন্য ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি, কয়েক জায়গায় কথা বলছি যে কোরবানের পর ইনশাল্লাহ মানে তাকে আমরা ওখানে সেটেল করতে পারবো। কারণ মানে এই করোনা ভাইরাসের কারণে বর্তমানে এটা বন্ধ আছে, যে বৃদ্ধাশ্রমে মানে লোক নিচ্ছে না। তো আমরা মানে ওনাকে কোরবানি ঈদের পরে মানে ওনাকে আমরা সেটেল করে দেবো ওখানে। আর ওই মহিলাটাকে প্রায় সময় মানে আমরা এখন খাবার দিচ্ছি। সাথে আরেকদিন মানে আরেকটা দেওয়ার পর রিক্সাওয়ালা মানে উনি আমার বাসা চিনে, বাসার ওই রিক্সাওয়ালাটাকে খাবার দিই। তো রিক্সাওয়ালা বলতেছে মানে উনি এখন বর্তমানে কোনো ভাড়া পাচ্ছে না, মানে টাকা পাচ্ছে না কোনো, যে মানে ভালো ইনকাম নেই। তো ওনাকে খাবার দেওয়ার পর উনি বলতেছে ওনার জন্য মানে একটা খাবারের ব্যবস্থা করার জন্য প্রতিদিন। তো আমরা বলছি একবেলা বেশি তো আমরা দিতে পারছি না বর্তমান পরিস্থিতিতে। তো আমি বললাম যে আপনাকে প্রতিদিন যদি আমরা একবার দিই তাও শিওর না যে আমরা আপনাদের আনতে পারবো কিনা, কারণ আমরা খাবারগুলো দূরে দূরে দিচ্ছি। তো তো যখন এখানে আনতে তো অনেক সময় খাবারটা গরম থাকলে নষ্ট হয়ে যেতে পারে। তো ওই লোকে আমাকে বলতেছে ভাইয়া যদি খাবারটা নষ্ট হয়ে যায় তারপরও যেন ওনার জন্য খাবারটা নিয়ে আসি। এই এগুলো মানে আমাকে মানে ধরেছে। জি, ধন্যবাদ ভাইয়া। ইউসুফ ভাই, আপনার কাছে যদি জানতে চাই যে আপনার কোনো গল্প আছে নাকি এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার? জি জি, এটা হচ্ছে আমি সম্ভব বাংলাদেশ সাথে 2015-তে জয়েন করেছি। এখন এই জয়েন করার আগ মুহূর্তে মানে অনেকগুলোই সুন্দর সুন্দর গল্প আছে। যেমন আমি প্রথমে প্রতিদিন মাঠে বিকেলে খেলতে যেতাম। তো খেলতে যাওয়ার পর দেখতাম কি যে একদল তরুণ ওরা একটু মানে ডিফিকাল্টলি কোনো কাজ করতেছে। আমরা খেলাধুলা করে সময় পার করতেছি, কিন্তু ওরা ওদের যে অবসর যে সময়গুলো আছে ওরা একটা মানে একটু ডিফিকাল্ট কাজ করে মানুষের অন্যরকম, মানে আমি যে কাজগুলো করতেছি খেলাধুলা করতেছি বা পড়াশোনা করতেছি এর বাইরে ওরা করতেছে কি মানে খুব ডিফিকাল্ট কোন কাজ করতেছে। যেমন মানে কি বলবো গরিব মানুষদের জন্য অনেক মানে সাহায্য করতেছে গরিব মানুষদের আর কি। আবার আমাকে সব থেকে যে ভালো লাগছে হচ্ছে কি কিছু 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 কত শিশু ছিল ওদেরকে করতেছে কি মানে পড়াশোনার সুযোগ করে দিতেছিল। এই জিনিসটা আমাকে সব থেকে মানে বেশি ভালো লাগছিল। এই জন্য আর কি আমার আসলে অনেক বেশি আগ্রহ হয়েছে যে মানে আমি ওদের সাথে যুক্ত হয়ে যে আমি যদি কাজগুলো করতে পারতাম তাহলে মানে আমার নিজের কাছে খুব ভালো লাগতো। আর ওদের কাজগুলোই মানে আসলে এমনই ছিল যে মানে করতে পারলে মানে মানুষের তো ভালো লাগে ঠিক আছে, কিন্তু মানে নিজের কাছে খুব মানে একটা আলাদা একটা ফিল আসে যে না মানে একটা ভালো কিছু করতে পারতেছি। এ থেকে আর কি আমার একটু যুক্ত হওয়া আর কি সম্ভব বাংলাদেশের সাথে। আচ্ছা, আমি আবার তৌহিদুল ভাই আপনার কাছে চলে আসছি। যে আপনি একটু আগে আমাদেরকে বললেন যে আপনারা এই সংগঠন থেকে বিভিন্ন ধরনের কাজ করেছেন। তো মূল কিছু কাজ নিয়ে যদি বিস্তারিতভাবে আমাদের দর্শকদের জন্য একটু বলতেন যে মূল কি কি কাজ করা হয়েছে। আমি কথা একটু বুঝলাম না, একটু আবার একটু বলেন। জি, জসিম ভাই আছেন? আমি আপনাকে বলছি যে একটু আগে আপনি আমাদের দর্শকদের বলেছেন যে আপনারা বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছেন। সেই কাজগুলোর মধ্যে একদম মূল কিছু কাজ নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন আমাদেরকে। কথাটা মানে কি একটু আস্তে আস্তে আসতেছে, আমি ক্লিয়ার ভাবে বুঝতেছি না। মানে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নাকি না কোনো গল্প? না না ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা আসছে? যেটা আসলে সম্ভবত সমস্যা দিতেছে একটু আস্তে আস্তে। হ্যাঁ, এবারে আবার বলেন একটু। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের
মূল কিছু কাজ নিয়ে যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। মানে কাজটা করতে না গিয়ে ভাইয়া, কিরকম মূল অনুমতি চাই? কিছু কাজ, যে কাজগুলো আপনারা করে যাচ্ছেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমি ঠিক শিওর না। ইউসুফ ভাইয়া বা ইমরান ভাইয়া, আপনারা যদি একটু বলতেন। আপনারা কি বুঝতে পেরেছেন আমার প্রশ্নটা? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় জসিম ভাইয়ের নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা তাহলে আমার হয়তো নেটের কোনো সমস্যা জি হতে জি পারে, জি, আমি আজ কোনো সমস্যা নেই। আপনাদের মধ্যে কেউ এই প্রশ্নের উত্তর দিতে চান যে আপনাদের মূল কিছু কাজ নিয়ে? ইমরান ভাই, আপনার কাছে যদি জানতে চাই। জি জি, আমরা মূল কাজ বলতে তাহিদ ভাই তো আগেই বলে দিয়েছে, তারপর আমি বলছি যে আমরা মানে এই কাজগুলো নিয়মিত করছি। যেমন এই ব্লাড গ্রুপ, যেমন আজকেও আমাদের কিন্তু একটা মেয়ে কিন্তু দিয়ে আসছিল, যে ব্লাড দিয়ে আসছে মোহাম্মদপুর। তারপর মানে এফটিজিং এর বিরুদ্ধে, মাদক বিরোধী। তারপর এই কোভিড-19 যখন শুরু হয়েছিল তখন এরপর থেকে মানে আমাদের নিয়মিত এলাকার ভিতরে যে মানে প্রতিটা রোডে এবং প্রতিটা বাড়ির সামনে মানে আমরা নিয়মিত মানে জীবাণুনাশক পানি ছিটানোর ব্যবস্থা করেছি, মানে নিয়মিত মানে আমরা এটা করে যাচ্ছি। তারপর মাস্ক ক্যাম্পেইন, মানে মাস্ক বিতরণ করছি আমরা। তারপর এই যে খাবার বিতরণ, সিএসআর এর সাথে যুক্ত হয়ে মানে খাবার। তারপরে আমরা 7 দিনের মানে খাবার, এগুলো প্রায় আমাদের সম্ভবত মানে বলেছিল 50টা, উনি মিস্টেক করেছিল। এটা আমরা 500 জনের 500টা পরিবার মানে আমরা এখন পর্যন্ত খাবার পৌঁছাতে সক্ষম হয়েছি। উনি একটু মিস্টেক করেছিল। ইমরান ভাইয়ের মনে হয় নেট ল্যাগ হচ্ছে। জি, ইমরান ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, ইমরান ভাইয়া শুনতে পাচ্ছেন? এই কাজগুলো মানে নিয়মিত করে যাচ্ছি আমাদের সংগঠনের মাধ্যমে। আমাদের প্রায় অনেক ভলান্টিয়ার আছে, প্রায় সবাই কিন্তু এই কাজগুলো নিয়মিতই করে যাচ্ছে। জি। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা জিনিস যুক্ত করতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা প্রতিনিয়ত এখানে আপনাদের নিজেদের কাজের পাশাপাশি সিএসআর উইন্ডোর সাথে যুক্ত হয়ে খাদ্য প্রদানে কাজ করে যাচ্ছেন। প্রায় 60,000 খাবার এখন পর্যন্ত, আর তার সাথে 2,000 বস্ত্র বিতরণ করা হয়েছে। তো এই সিএসআর উইন্ডোর সাথে আপনারা কিভাবে যুক্ত হলেন? আমি যদি এখন জসিম ভাইয়ের কাছে জিজ্ঞেস করি প্রশ্নটা। জসিম ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি, জসিম ভাইয়া। হ্যালো, জি জি বলুন, শুনতে জি পাচ্ছি, বলুন। জি ভাইয়া, আমার প্রশ্নটা আপনার কাছে যে এই সিএসআর উইন্ডোর সাথে যুক্ত হয়ে পাশে আছি প্রজেক্টের মাধ্যমে যে এতগুলো জায়গায় আপনারা খাবার বিতরণ করেছেন, সিএসআর উইন্ডোর সাথে তাহলে জি, কিভাবে যুক্ত হয়েছেন আপনারা? মানে পাশে আছি খাবার বিতরণের পরে জি, এই প্রজেক্টের সাথে আপনারা কিভাবে যুক্ত হয়েছেন সিএসআর উইন্ডোর সাথে? কত তোর এগিয়ে গেছি তাই। কিভাবে আপনারা এই প্রজেক্টের সাথে যুক্ত হয়েছেন? আহ, আসলে আমি রমজানের কয়েকদিন আগে ঠিক একবার হঠাৎ করে, মানে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, কাজ থেকে আসার পরে হঠাৎ আমাকে আমাদের যে সভাপতি ছিল শহীদুল ইসলাম বাবু ভাই, উনি এবং আমাকে ইমরানের সাথে প্লাস সাইফুলের সাথে আমাকে পাঠাইতে যে ভাই ওইখানে খাবার নিয়ে আসেন। তো ওই হলো ফার্স্ট আমার খাবার নিয়ে আসা, সেটা হলো আমাদের এলাকার কাছেই। ওখানে গেলাম খাবার আনার জন্য, প্লাস পাশে আব্দুর রহমান বাপ্পি ভাই ছিল। তো ওখানে গিয়ে তখন নাম বললো, প্রথমে নাম বললো যে সিএসআর উইন্ডো, কিন্তু আমি তখন নামটা বুঝতে পারি নাই। যে আমরা গেছি আমাদের থেকে, কিন্তু নাম বললো ওইটা, প্রথম বুঝতে পারি নাই। পরবর্তীতে এই খাবার বিনিয়োগ করার পরে যখন আমাকে বললো, আমি জিজ্ঞেস করছি যে আসলে এইটা কি, তখন আমাকে করলো যে এরকম এরকম পাশে আসি একটা থেকে তাদের মাধ্যমে এদের সাথে আমাদের কন্ট্যাক্ট করে দিচ্ছে, আমরা তাদের খাবার গুলো আমরা আইনা দিই। এই থেকে আর কি আপনাদের সাথে যুক্ত হলাম, এই হলো আমার মূল কথা। আচ্ছা, দারুণ ভাইয়া। এবার যদি জানতে চাই যে এই প্রজেক্টের সাথে কাজ করার সময় ভিন্ন কোনো অভিজ্ঞতা হয়েছে আপনাদের? আমি যদি সাইফুল ভাইয়ের কাছে জানতে চাই। কথা শুনতে পাচ্ছি না। সাইফুল ভাই, আপনার মাইকটা মিউট করা। সাইফুল ভাই, সাইফুল ভাই আছেন? জি হ্যাঁ জি আপু, হ্যাঁ, জি শুনতে পাচ্ছেন আপু? জি জি শুনতে পাচ্ছি ভাইয়া, আপনি বলেন। হ্যাঁ,
যখন খাবারটা দিতে যেতাম মানে তখন মানে আপু আমি আমার অনুভূতিটা বলছি আপনাকে। জি জি মানে মনে অবশ্যই। হতো যে আমি পৃথিবীর মধ্যে সব থেকে খুশি মানুষ। কারণ হচ্ছে মানে আমি এই করোনার মধ্যে যেখানে ভালো ভালো মানুষ মানে যারা এগিয়ে আসছে না ভয়ে, সেখানে মানে আমার ভাগ্যই বলবো আমি যে সেখানে আমি নিজে গিয়ে গরিবদের মুখে এনে দিতে পারছি। মানে আপু ব্যাপারটা মানে আমার অনুপ্রেরণা অন্যরকমই ছিল, খুব ভালো লাগতো আমার কাছে ব্যাপারটা। কোনো অন্যরকম অভিজ্ঞতা হয়েছে? অভিজ্ঞতা আচ্ছা, আমি যদি অভিজ্ঞতার কথা এখন ইউসুফ ভাইয়ের কাছে জানতে চাই। ইউসুফ ভাইয়া, কোনো গল্প আছে আপনার আমাদের সাথে শেয়ার করার? জি আপু। আমি বলবো আহ, এই কোভিড-19 অভিজ্ঞতা আমরা আসলে দেখতেছি যে জি জি, এই আচ্ছা আচ্ছা কোভিড-19 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানে আহ, কি বলবো আর কি, একটা অন্যরকম একটা পরিবেশ, মানে স্বাভাবিক একদম অস্বাভাবিক একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে কাজ করতে গিয়ে তো অবশ্যই কিছু না কিছু অন্যরকম হয়েছেই। তো এর মধ্যে সব থেকে একটা জিনিস হয়েছে কি যে আহ হয়েছে কি বলতে, এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে যে হ্যান্ড গ্লাভস মাস্ক ছাড়া কোনো মানে কোথাও আমরা যখন খাবার নিয়ে নিয়ে আসতে গেছি বিভিন্ন জায়গায়, হ্যান্ড গ্লাভস মাস্ক ছাড়া একদিন হচ্ছে কি আমি আমার যে হাতে গ্লাভসটা, সেই গ্লাভসটা ছাড়া চলে গেছি ওইখানে। তো এখন যিনি আমাদের খাবার দিচ্ছে উনি এখন মুখে বলতেছে যে আপনি হচ্ছে সচেতনমূলক কাজ করেন, এই কাজগুলো করতেছেন, এখন আপনার যদি গ্লাভস না থাকে তাহলে হচ্ছে এই ব্যাপারটা কেমন লাগে আর কি। তো আর কি এই জিনিসটা আর কি আমার কাছে ভালো লাগবে যে না, আমাদেরও মানে অনেক কিছু শিখার আছে অনেক মানুষদের কাছ থেকে আর কি। তো এই জিনিসটা আমার কাছে একটু ডিফিকাল্ট একটা জিনিস ঘটেছিল আগে আমার সাথে খাবারের এই ব্যাপারটার সময় একটু। দারুণ। তৌহিদুল ভাইয়া কিছু বলতে চাচ্ছিলেন, আপনার কোনো অভিজ্ঞতা, বিশেষ অভিজ্ঞতা? জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? জসিম ভাই, আপনার কাছে জিজ্ঞেস করছি যে আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চান? হ্যাঁ, আপনি কি শুনতে হ্যালো। পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বলুন কি কি বলছিলেন? জি ভাইয়া, আমি বলছিলাম যে আপনি কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছিলেন একটু আগে, সো আপনার কোনো অভিজ্ঞতা মানে কি আমাদেরকে বা যে কোনো পাশে গল্প? আসি পাশে জি 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 পাশে আসি কোনো অভিজ্ঞতা? জি অভিজ্ঞতা তো আমার আগে থেকেই আছে, সেটা হলো যে যেটা আপনারা মানে আপনাদের মাধ্যমে যে খাবারটা ইফতার দিলাম, তারপরে ঈদের পরবর্তীতে দুপুরে খাবার, এই করোনার ভিতরে যে অনেকে দেখা যায় তাদের খাবার নাই, চাল ডাল এটা সামান্য থাকলেও কিন্তু বাকি যে খাবারগুলো, এই খাবারগুলো নাই। তো সেক্ষেত্রে এই যে আপনাদের মারফত যে মানুষদেরকে যে খাবার দিতে পারছি, এটা আমার কাছে খুবই একটা অভিজ্ঞতা প্লাস এত সুন্দর যে একটা অনুভূতি, যে এরকম খুশি আমার মনে হয় যে কোনো ঈদে কোরবানিতে এরকম খুশি নিজেকে ভিতরে অনুভব করতে পারি নাই। কারণ এখানে একজন যখন লাইনে দাঁড়া করাইয়া যখন তাদেরকে খাবার দিই, তারা খাবার পেয়ে যতটা খুশি হয়, এই খুশিটা দেখে কিন্তু নিজের ভিতরে মানে অন্য ধরনের একটা ঈদের চেয়ে বেশি খুশি আমার মনের ভিতরে আসছে। এরকম এই অনুভূতিটা আমার কাছে আছে, এই অভিজ্ঞতা আমার আছে যে এরকম যদি সারা বছর দিতে পারতাম তাহলে মনে হয় নিজেকে খুবই ভালো মনে হইতো। দারুণ ভাইয়া। আচ্ছা, বাপ্পি ভাই আমাদেরকে জয়েন করেছেন। বাপ্পি ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে বাপ্পি ভাই? হ্যাঁ আপু, শুনতে পারতেছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। ভাই, আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা হয়েছে সিএসআর উইন্ডোর সাথে পাশে আছি প্রজেক্ট নিয়ে কাজ করবার সময়? তো আপনার কোনো গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান? অভিজ্ঞতা বলতে আমি এখানে ওরকম আমার কোনো অভিজ্ঞতা নেই, তবে আমার অনেক অনুভূতি আছে আর কি এখানে কাজে যে মানে এখানে আমি কাজ করতেছি অনেক সিএসআর উইন্ডো বাংলাদেশের পাশে আছি। প্রজেক্টটা শুরু থেকেই, মোটামুটি শুরু থেকে আর কি কাজ করতেছি। তো এর মধ্যে যখন আমি আর কি এক জায়গা থেকে খাবারটা কালেক্ট করে আরেক জায়গায় যখন দিতে যেতাম, যার হাতে খাবারটা পৌঁছাইতে যেতাম, তখন মানে জি ওনাদেরকে খাবারটা হাতে দেওয়ার পরে আমি অনেক বাচ্চাদেরকেও খাবার দিয়েছি। তো সবচেয়ে বেশি খুশি লাগতো যখন উনি বাচ্চাটা খাবার নিয়ে মুখে যে একটা হাসি দিত, তখন মনে হতো যে আমার কাছে বোধহয় আমি মনে হয় আমার বিশ্বে পুরো ওয়ার্ল্ডের ভিতরে সেরা হাসিটা আমি পেয়েছি। তখন আমার কাছে খুব ভালো লাগতো, খুব অনুভূতিটা অন্যরকম ছিল আপনি। অবশ্যই। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ বাপি ভাইয়া। জি আপু। আমি আবার যদি জসিম ভাইয়ের কাছে ফিরে আসি। জসিম ভাইয়া, আপনাদের কাজগুলো নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? জি
জি, অবশ্যই পরিকল্পনা আছে ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো যেই উদ্যোগ নিয়ে আমাদের অরুণোদয় তরুণ দল শুরু, অবশ্য এখন আমাদের সংগঠনের নাম হলো সম্ভব ফাউন্ডেশন বাংলাদেশ। তো আমাদের এই সম্ভব ফাউন্ডেশন, এখন অবশ্য সম্ভব ফাউন্ডেশনই বলবো, যেহেতু এখন অরুণোদয় তরুণ দল নাই। সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ। ভাইয়া, আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে, যে এই যে নামটা পরিবর্তন করেছেন আপনারা, এটাকে আবার সম্ভব ফাউন্ডেশন নাম রেখেছেন, এটার পিছে কাহিনীটা কি, সেটাও যদি একটু আমাদের সাথে ছোট করে শেয়ার করতেন। কাহিনীটা কি আমি বলবো না আমাদের যারা আছে তাদের ভিতরে কারো কাছে শুনতে চান? অবশ্যই, কোনো সমস্যা নেই। ইমরান ভাইয়া কিছু বলতে চাচ্ছেন, যদি একটু বলেন আমাদের দর্শক। হ্যাঁ, ইমরান বলো। যে আমাদের সংগঠনটা 2010 সাল থেকে শুরু হয়েছে, তখন নাম দেওয়া ছিল অরুণোদয়ের তরুণ দল। মানে যেহেতু তরুণদের নিয়ে সংগঠনটা, মানে বেশিরভাগই তরুণ, আর এই জন্য মানে সংগঠনের নাম ছিল অরুণোদয়ের তরুণ দল। কিন্তু বর্তমানে যে দল, বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপির একটা দল, ওটা ওনাদের তরুণ দল নামে একটা মানে আছে, ওই জন্য মানে আমাদের এই সমস্যাটা, ওই জন্য আমরা নামটা চেঞ্জ করে সম্ভব ফাউন্ডেশন করেছি। কিন্তু এই দলের জন্য মানে আমাদের বিভিন্ন জায়গায় অনেক খাবার বিতরণ করতে গেলে বলে বিএনপি থেকে এসেছে, তারপর যে কোনো প্রোগ্রামে যায়, আমরা কোনো মানববন্ধন করছি, ওখানে বলতেছে এটা বিএনপির একটা তরুণ দল, কিন্তু আমাদের ক্রেডিটটা চলে যাচ্ছে ওইদিকে। কিন্তু এটার জন্য আমাদের বিভিন্ন জায়গায় অনেক সমস্যা হচ্ছিল। পরে আমরা নাম চেঞ্জ করে, এই সংগঠনের নাম চেঞ্জ করে আমরা রেখেছি সম্ভব ফাউন্ডেশন বাংলাদেশ। ধন্যবাদ ভাইয়া। আবার জসিম ভাইয়ের কাছে ফিরে আসছি। ভাইয়া, আপনি আপনাদের পরিকল্পনা নিয়ে বলছিলেন, পরিকল্পনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যেই স্লোগান নিয়ে আমাদের শুরু করা, যে একটা বৃদ্ধাশ্রম, ভবিষ্যৎ পরিবর্তে তরুণদের জন্য একটা কর্মসংস্থান তৈরি করা, এবং যারা বয়স্ক প্রবীণ আছে এবং শিশুদের নিয়ে একটা আশ্রম, যেখানে বয়স্করা যাদেরকে, ওই যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে আমরা বড় হলে আমাদের বাবা মাকে আমরা রাস্তায় বের করে দিই, আমাদের ঘরে রাখতে আমরা চাই না, তাদেরকে যারা বের করে দেয় আমরা চাচ্ছি তাদেরকে, প্লাস যারা শিশু, রাস্তায় অনেকে মানুষ, অনেক বাচ্চারা থাকে, হ্যাঁ, তাদেরকে মিলে একটা আশ্রম যেখানে তারা থাকবে, এটা হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। এবং এর পাশাপাশি আমরা যারা বাচ্চারা থাকবে তাদের জন্য একটা স্কুল, যে তারা এখানে থাকবে এবং এখানে তারা পড়াশোনা, এরকম একটা স্কুল, আমাদের এই ভবিষ্যৎ পরিকল্পনা এটা। আচ্ছা, একদম শেষে আমি যদি ছোট করে জানতে চাই, যে এই যে তরুণদের সমাজের কাজের জন্য এগিয়ে আসা উচিত, সে সম্পর্কে তরুণদের উদ্দেশ্যে যদি তোমরা কিছু বলতে চাও, আমি যদি আবার ইউসুফের কাছে ফিরে আসি, তরুণদের উদ্দেশ্যে তোমার কোনো বিশেষ অ্যাডভাইস বা কিছু বলতে চাও? আচ্ছা, আমি জাস্ট শেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ছোট ছোট কাজের মাধ্যমে কিন্তু অনেক বড় কিছু করা সম্ভব। তো আর কি, যদি একজনের পক্ষে তো আর সবকিছু করা সম্ভব না, তাই যদি কিছু তরুণ মিলে, কয়েকজন তরুণ মিলে যদি একটা ছোট কোনো উদ্যোগ নেয়, সেই উদ্যোগ থেকে কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছানো সম্ভব। এই জন্য আমি বলতে চাই যে নিজেদের পড়াশোনা ফাঁকে বা জবের ফাঁকে সবাই একত্রিত হয়ে সমাজের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন, তাহলে হচ্ছে সমাজের উন্নতি হবে, নিজের কাছে একটা ভালো ফিল হবে, এটাই আর কি। ধন্যবাদ ইউসুফ ভাইয়া। সাইফুল ভাইয়া কিছু বলতে চান তরুণদের উদ্দেশ্যে? ভাই, আপনার মাইকটা মিউট করা, এবার শোনা যাচ্ছে। জি জি, বলুন। হ্যাঁ, এখনো কথা শুনতে পাচ্ছি না, আপনার মাইকটা মিউট করা হয়। সরি আপু, ভুলে যাই বারবার। সমস্যা নেই, ঠিক আছে। আমি মনে করি আপু, বর্তমান সময় যদি আমরা কিছু করতে পারি, দেশের জন্য হোক, সমাজের জন্য হোক, তাহলে যারা তরুণ, আমরা চাইলে অনেক কিছু সম্ভব। অবশ্যই তরুণরা যদি আল্লাহর রহমতে অনেক কিছু করাই সম্ভব। যেরকম আমাদের সংগঠনে ছোট বড় মিলিয়ে অনেকে আছে, মানে আমি সব থেকে ছোট আর কি। তো আমি এতটুকু বলতে পারি যে তোমরা কেউ যদি কিছু করতে চাও, তরুণদেরকে বলছি, তাহলে এই বয়স থেকে করার চেষ্টা করো, ইনশাআল্লাহ কিছু একটা করতে পারবো, তোমার সমাজের জন্য হোক বা দেশের জন্য হোক। ইমরান ভাই, আপনি কিছু বলতে চান? জি, ধন্যবাদ আপু। যে মাদক বিরোধী
কারণ তরুণরা মাদকের প্রতি একটা আকৃষ্ট হয়ে যাচ্ছে, এই মাদকের বিরুদ্ধে মানে সবসময় যেন বিরুদ্ধে থাকে। আমরা এই মাদকের বিরুদ্ধে কিন্তু অনেক প্রোগ্রাম করেছি, এই মাদকের বিরুদ্ধে। তারপরে যে আরেকটা আছে বর্তমানে কিশোর গ্যাং, এটা কিন্তু অনেক মারাত্মক, যে এটা থেকে মানে ওনাদের বের হয়ে আসতে হবে। এ থেকে বের হয়ে সামাজিক কাজগুলোতে উদ্যত থাকলে, যেমন ধর্মীয় কাজ, তারপরে সামাজিক এই কাজগুলোর সাথে যুক্ত হলে সে এগুলো থেকে মানে ফিরে আসতে পারবে। ধন্যবাদ ভাইয়া। বাপি ভাই, আপনি কিছু বলতে চান তরুণদের উদ্দেশ্যে? বাপি ভাই, আপনি কিছু বলতে চান তরুণদের উদ্দেশ্যে? আপু, হ্যালো। জি, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, তরুণদের উদ্দেশ্যে বলতে আমি তরুণদের কাছে একটা জিনিসই পৌঁছে দেবো, যে আমাদের সম্ভব ফাউন্ডেশনের আমাদের যে স্লোগানটা মানুষের পাশে, মানুষের সাথে মানুষের পাশে, তো আমি তরুণদেরকে বলবো, তরুণ সবাইকেই বলবো যে আমরা যেন এই স্লোগানটা সবাই একটু ফলো করি, যে আমরা মানুষ, মানুষ মানুষের সাথে মানুষের জন্যই, মানুষই মানুষের জন্য। এই জিনিসটা যাতে সবাই মনে করে, যাতে তরুণরা সবাই এই সামাজিক কাজগুলোতে এগিয়ে আসে। যেমন আমরা এই যে করোনার মতো এত কিছু করেছি, আমি এর মাঝখানে যেমন আমার আরেকটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে আমি মানে এর মাঝখানে আমরা যে খাবারগুলো করি, তখন আমি একটা পোস্ট দিচ্ছিলাম, একটা ছবি, আমি একটা পিক শেয়ার করছিলাম। তো তখন আমাকে একজন বলছিল যে তুমি কি শো আপ করার জন্য কি পিকটা পোস্ট করেছো? আমি বললাম যে না ভাইয়া, যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটা শো আপ, তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা শো আপই আমি করতেছি। তবে আমার শো আপের জন্য যদি আপনি আমার শো আপটা দেখে আপনার যদি অনুপ্রেরণা হয়, তাহলে আপনিও আমার মতন একজনকে একবেলার খাবার দিয়ে আপনিও পারেন শো আপ করতে, এতে আপনারও লাভ হবে, আপনার শো আপটাও করা হবে, আবার আপনার আর একজনের মুখেও হাসি ফুটবে। আমি সেটাই বলবো যে যদি মনে করো শো আপ করার জন্য তোমরা যদি আগে এইসব কাজে আসতে পারে, এইসব কাজে যেন আমরা সবাই এগিয়ে আসি, এটাই বলবো। ধন্যবাদ বাপি ভাইয়া। জসিম ভাইয়া, একেবারে শেষে এসে পড়েছি আমরা অনুষ্ঠানের। আপনি যদি কিছু বলতে চান তরুণদের উদ্দেশ্যে, আপনার কোনো কথা। শেষে আমার বেশি কিছু বলার নাই। তো এখানে যে বাপ্পিতে কথা বলছে মানুষের সাথে মানুষের পাশে, তো এর পাশাপাশি আমি বলবো সবাই যদি এগিয়ে আসে, আমরা তরুণ বলতে যে তরুণরাই আসবে, তরুণ পার করে যারা একটু উপরে তারা যে আগে আসবে না, তারা সবাই মিলে আসবে। আমরা শুধু এটাই বলছি যে তরুণের কথা। তো একটি সুন্দর এবং আগামী পৃথিবীর জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি সবাইকে, শুধু তরুণ আসবে তা না। এবং মানুষের সাথে মানুষের পাশে, এর পাশাপাশি আরেকটাই কথা বলবো যে অসম্ভবকে সম্ভব করাই সম্ভব ফাউন্ডেশন বাংলাদেশের কাজ, যদি আল্লাহ তাআলা সহায় হয়। এটাই বলবো। জি, ধন্যবাদ জসিম ভাই আপনাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো কাজগুলো থেকে যেভাবে আমরা অনুপ্রেরণা পেয়েছি আজকে, আমাদের দর্শকরাও সেভাবে অনুপ্রাণিত হবে। এভাবে আপনাদের ভালো কাজগুলো চালিয়ে যান। আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য। জি, অবশ্যই। জি, আপনারাও করবেন আমাদের জন্য। দর্শক, কথা হচ্ছিল সম্ভব ফাউন্ডেশনের সদস্যদের সাথে। এর সাথেই আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন ভয়েস অফ কাইন্ডনেস সিজন ছিল সিএসআর উইন্ডো বাংলাদেশের পেজ থেকে। আবারও কথা হবে আগামী। ধন্যবাদ সবাই।